বেগম খালেদা জিয়ার যে উপস্থিতি বাংলাদেশের রাজনীতিতে সেটি বিভিন্ন সময়ে মানে দলের যখন সংকটকালীন অবস্থায় তাকে দায়িত্ব দেওয়া হয় এবং বলা হয়ে থাকে যে গৃহবধূ থেকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতায় পরিণত হওয়া, দেশ পরিচালনা এবং বিশেষ করে সংকটময় মুহূর্তে আমরা যদি 1/11-এর কথা বলি বা স্বৈরাচার বিরোধী আন্দোলন 90-এর সেই সময় যদি বলি, আজকের দিনে তিনি কতটা অনুপ্রেরণার জায়গা? আজকে এমন একটি সময়ে এমন একটি পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আজকে আলোচনা করতে হচ্ছে। সময়টি আসলে আমাদের জন্য খুবই একটি কি বলবো, একটি দুঃখ ভারাক্রান্ত একটি সময়। এরকম সময়ে সবচাইতে সুখের যে বিষয় সেটি হলো যে তিনি যে এদেশের আপামর মানুষের, গণতন্ত্রকামী মানুষের দল মত নির্বিশেষে প্রতিটি মানুষের তিনি যে আস্থার প্রতীক, তিনি যে গণতন্ত্রের যে আপসীন নেত্রী, এটি কিন্তু আজকে কাউকে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকের যে জেনারেশনটা ডেভেলপ করছে, এই জেনারেশনের কাছে উনার অবস্থান, উনার অবস্থা এবং উনার যে জনপ্রিয়তা, এটি প্রমাণ করার জন্য ধরেন আজকের যেই পরিবেশ, যে একটা বেদনা বিধুর বা যে একটি সব দিকে একটি ভারাক্রান্ত একটি পরিবেশ, যথেষ্ট বাসা থেকে আসার আগে দেখেছি আমার যারা শিশু সন্তান তাদের ভিতরেও এই নিয়ে আকুতি দেখেছি। তো এই জায়গাগুলো আসলে একদিনে তৈরি হয়নি, তার কারণ যে ওনার যে একটা আপসীন যে একটা নেতৃত্ব, যেটি আমরা 1990 সালে স্বৈর শাসকের বিরুদ্ধে যে আন্দোলনে আমরা প্রত্যক্ষ করেছি, সেটি একজন গৃহবধূ থেকে রাজনীতিবিদ হয়ে একদম রাস্তায় লড়াকু নেত্রীর ভূমিকায় অবতীর্ণ হওয়া। এবং বলতে পারেন যে 1990 সালের যেই ছাত্র গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থান, এর কিন্তু মূল ভাগেই কিন্তু বিএনপি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার হলো প্রত্যক্ষ নেতৃত্বে তখনকার ডাকসু এবং আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল এবং সমগ্র ছাত্র সমাজ। যদিও এই আন্দোলনের কোনো ক্রেডিট এখানে কেউ এককভাবে নিবে না, কখনোই, আমরাও নিব না, বাট শুধু উনার ভূমিকাকে বলার জন্য বলছি যে উনি এতটা দায়িত্ব নিয়ে এই আন্দোলনটাকে উনি সফল করেছেন। 1990-এর পরে যখন সকলেই মনে করেছিল যে 91 সালে যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনে নিশ্চয়ই তখন আওয়ামী লীগ খুবই শক্তিশালী বৃহৎ দল ছিল, সকলেই ভেবেছিল যে আওয়ামী লীগ নিশ্চয়ই এখানে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। শুধু উনার নেতৃত্ব, উনার প্রতি মানুষের যে আস্থা, যে বিশ্বাস, এর উপরে ভর করেই কিন্তু বিএনপি সেই নির্বাচনে মানুষ যতটা ভাবেনি তার চাইতে অনেকটা ইয়ের জায়গাতে চলে গেল বিএনপি, এবং বিএনপি সরকার গঠন করলো, যেটি কিন্তু খুবই কেউ আমরা ওই সময় হয়তো ভাবেনি, কেউ খুব প্রত্যাশিত ছিল না, খুব একটা প্রত্যাশিত হয়তো ছিল না। তো তারপরে বিএনপি সরকার গঠন করে ফেললো। এরপরে 91 থেকে 96 সালে উনার যেই প্রথম যে সরকারের যে সময়কালটা, এই সময়কালে যে একটা সুশাসন, যে একটা মানুষের মধ্যে একটা আস্থা, গণতন্ত্রের যে একটা উত্তরণ, এই জায়গাতে উনার যে একটা ভালো একটা বলিষ্ঠ নেতৃত্ব, এটি কিন্তু তখনই উনি একটি ষড়যন্ত্রের মার্কিংয়ে পড়ে গেলেন। বিশেষ করে আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র, তাদেরও একটা এখানে ক্যালকুলেশন ছিল যে 91 নির্বাচনে নিশ্চয়ই আওয়ামী লীগ জয়ী হবে। তো সেটি যখন হলো না, তখন এরপর থেকে শুরু হয়ে গেল যে এই স্বাভাবিক প্রক্রিয়ায় এই ক্ষমতা হস্তান্তর করার আগে আরও কোনো একটা আন্দোলন এখানে দানা বাঁধানো যায় কিনা। এইটারই ধারাবাহিকতায় আসলো তত্ত্বাবধায়ক সরকারের একটি ইস্যু। সেই ইস্যুটি দানা বাঁধতে বাঁধতে এমন একটা পর্যায়ে চলে গেল যে সরকারকে বোধহয় টেনে হিসড়ে ক্ষমতা থেকে নামিয়ে ফেলা সম্ভব হবে। সেটিও কিন্তু সম্ভব হয়নি শুধুমাত্র ওনার দৃঢ়চেতা নেতৃত্বের কারণে। এবং শেষ পর্যন্ত উনি একটি নির্বাচন অনুষ্ঠান করে এই তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক একটি রূপের দিকে নিয়ে, যে গণতন্ত্রটি ওই আন্দোলনের কারণে মুখ থুবড়ে পড়ার কথা ছিল এবং সেখান থেকে বাই প্রোডাক্ট অনেক কিছু আসতে পারত, কিন্তু সেই সুযোগটি তিনি দেননি। তিনি নেতৃত্ব দিয়ে এই আপনার তত্ত্বাবধায়কের বিলটি পাশ করে সাথে সাথে উনি ক্ষমতা ছেড়ে দিলেন এবং তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো, যার অধীনে নির্বাচনে বিএনপি সরকারে আসতে না পারলে দেশের সংকটকালীন অবস্থায় উনি যথেষ্ট ত্যাগের যে উদাহরণ পালন করে, ত্যাগের দৃষ্টান্ত কিন্তু সেটি নিঃসন্দেহে। এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশের গণতন্ত্রটাই মূলত 2001-এর নির্বাচন পর্যন্ত একটি সুষ্ঠু গণতন্ত্রের ট্রেনে বাংলাদেশ ছিল। যে
একের পরে আবার যখন 2000 যখন 111 আসলো, এইখানে আপনি খেয়াল করে দেখবেন শুরু হয়ে গেল -2 ফর্মুলা। 111 এটাও তো একটা বাংলাদেশে একটি গভীর ষড়যন্ত্রের একটি ফসল। তো এই ষড়যন্ত্রের অংশ হিসাবে যখন এটিকে কার্যকর ভূমিকার দিকে নিয়ে যাচ্ছিল, তখনকার জান্তা সরকার আমাদের প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রে বা তাদের ইন্ধনে, তো সেইখানে শুরু হয়ে গেল -2 ফর্মুলা। যদি উনি এই -2 ফর্মুলা উনি যদি এতে যদি আপোষ করতেন, তাহলে শেখ হাসিনার মতো উনাকেও দেশ থেকে চলে যেতে হতো বা উনি দেশ থেকে চলে যেতেন, মাটি আঁকড়ে থাকার। কিন্তু উনি এটি কখনো যাবেন না। উনার সন্তান তারেক রহমান, ওনাদেরকে যথেষ্ট এই সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু দুজনেই বলেছেন যে বাংলাদেশ আমাদের শেষ ঠিকানা, আমরা এই দেশ, আমার দেশের মানুষ, আমার দলের নেতৃবৃন্দ কাউকে ছেড়ে এই দেশ ছেড়ে যাব না, এই দেশই আমার শেষ ঠিকানা। একদমই তাই। আমরা তো যার কারণে -2 ফর্মুলা কিন্তু কার্যত আর এটি টিকে নাই। ফলে বাংলাদেশকে আবারও পাতানো গণতন্ত্র হলেও 2008-এ একটি নির্বাচন দিয়ে এটাকে আবার উত্তরণ ঘটানোর চেষ্টা করতে হয়েছে। যদিও তারপরে স্বৈরশাসক, এখানেও ওনার ভূমিকা 2008 থেকে 2024 পর্যন্ত যে বলিষ্ঠ নেতৃত্ব, তারই ফসল আজকের আবার গণতন্ত্র।